এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। তুমি আসবে বলে প্রাপ্তি কোথায় নীরব? 6 মাস পরে এসে কিসের অপারেশন হচ্ছে ওর? তাও আবার এই হসপিটালে। আর ইউ ম্যাড? এত রাতে কিসের অপারেশন? ফর গড সেক নীরব, চুপ করে থাকিস না। কি হয়েছে প্রাপ্তির, বল আমাকে। আই ওয়ান্ট টু সি হার প্লিজ। নীরব, কোথায় প্রাপ্তি? আমাকে একবার প্রাপ্তির কাছে নিয়ে চল প্লিজ। কিভাবে ড্রাইভ করে নীরবের হসপিটাল পর্যন্ত এসেছে প্রহর নিজেও জানে না। হসপিটালের গেটে গাড়িটা ছেড়ে পড়িমড়ি করে ছুটে নীরবের কেবিনে এসেছে প্রহর। এর মধ্যে রাস্তাটুকুতে প্রহর কতবার কতজনের সাথে ধাক্কা খেয়েছে, কত ওয়েটিং চেয়ারের সাথে হোঁচট খেয়েছে, তার হিসেবও নেই প্রহরের। পাগলের মতো ছুটে নীরবের কেবিনে এসে নীরবের অ্যাপ্রনের কলার চেপে ধরে প্রশ্নগুলো করেছে প্রহর। এতটা পথ এক ছুটে এসে এবারে হাঁপিয়ে গিয়ে নীরবের কলার চেপেই দাঁড়িয়ে রইল প্রহর। নীরব কয়েক সেকেন্ড চুপ করে প্রহরের হাতটা হালকা করে ছাড়িয়ে নিয়ে ডেস্কের উপরে রাখা পানির গ্লাসটা প্রহরের হাতে ধরিয়ে দিল। প্রহর একবার নীরবের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানিটুকু গলায় ঢেলে দিল। গ্লাসটা ডেস্কের উপরে ঠাস করে রেখে দিয়ে নীরবের দিকে তাকালো প্রহর। নীরব শান্ত দৃষ্টিতে প্রহরের দিকে তাকিয়ে আছে দেখে প্রহরের মাথায় রক্ত উঠে যাচ্ছে। প্রাপ্তির অপারেশনের ব্যাপারটা সত্যি নাকি নীরবের ওকে এখানে আনার কোনো প্ল্যান, সেটা নিয়েই এবারে সন্দেহ হচ্ছে প্রহরের। হেই, তোকে বলছি আমি, কথা কানে যাচ্ছে না? কি হয়েছে প্রাপ্তির? কোথায় ও? এক্ষুনি ওকে আমার সামনে আন, নয়তো তোকে খুন করে এখানেই পুঁতে ফেলবো। কথাটা মাথায় রাখিস নীরব। জাস্ট টেল মি, হোয়ার ইজ প্রাপ্তি? তোর রেস্টের দরকার প্রহর। প্রাপ্তিকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে আর একটু পরেই, তাই 2 মিনিট শান্ত হয়ে বস এখানে। আমি প্রাপ্তিকে বলে আসছি, তারপর। তোর কোনো আর্গুমেন্ট শোনার সময় আমার নেই নীরব। আই ওয়ান্ট টু মিট হার রাইট নাও। কি হয়েছে, কেন হয়েছে সেসব না হয় আমি প্রাপ্তির কাছ থেকে জেনে নিব, বাট ও তোর হসপিটালে এলো কি করে সেটার জবাব তুই রেডি কর। আর কাউকে জবাবদিহি করিস না, করিস আমাকে এই প্রশ্নের জবাবটা দিতে তুই বাধ্য নীরব। সব বলবো তোকে প্রহর, কি করেছি, কেন করেছি সব। শুধু তুই কিছুক্ষণ শান্ত থাক, প্রাপ্তির সাথে দেখা কর। মেয়েটা অনেক ভয় পেয়ে আছে প্রহর। অপারেশনটা ঠিকমতো শেষ হোক, তোকে সব বলবো, প্রমিস। ফারহান ভাইকে কল করেছিস? উনি আসছে তো? নো, তুই আর কাউকে প্রাপ্তির ব্যাপারটা জানাস না প্লিজ। ফারহান ভাইকেও না, তোকেও জানাতাম না আমি। এত মেন্টাল স্ট্রেস আমি একা নিতে পারছিলাম না। আর প্রাপ্তিও চাইছিল তোকে একবার দেখার জন্য, কথা বলার জন্য, তাই কল করেছি। হোয়াট আর ইউ ম্যাড? উনি প্রাপ্তির বড় ভাই হয় নীরব, ওনাকে না জানিয়ে কাজটা কি ভালো করছিস নীরব? প্রাপ্তিকে কেউ মার্ডার করার চেষ্টা করেছিল প্রহর। কে বা কেন আমি জানি না। সন্দেহর লিস্ট থেকে তুই যে বাদ পড়েছিস তা কিন্তু নয়। তবু তোকে প্রাপ্তির কাছে নিয়ে যাচ্ছি, কারণ আই এম হেল্পলেস নাও। নয়তো প্রাপ্তির সেফটির সাথে আমি মরে গেলেও কোনো আফসোস করব না, এটা আশা করি তুই জানিস। তার মানে তুই প্রাপ্তিকে কিডন্যাপ করেছিলি? আহ, আমি কি রকম গাধা একটা! কথাটা আমার মাথায় আগে কেন আসেনি? একমাত্র তুই তো এই হসপিটালের সব খুঁটিনাটি জানিস। বাইরের কারো পক্ষে হসপিটালের সিসিটিভি ক্যামেরা অফ করে প্রাপ্তিকে নিয়ে যেতে পারবে না, এটা আমার মাথায় আগে কেন আসেনি? এই জন্যই গত 6টা মাস তোর সাথে কারো কোনো যোগাযোগ নেই, রাইট? ইভেন হসপিটাল থেকেও কয়দিন পর পর তুই লিভ নিয়েছিস, রাইট নীরব? প্রাপ্তিকে নিজের বাড়িতে আটকে রেখেছিলি তুই, তাই তো? আর এখন বলছিস ওকে কেউ খুন করতে চাইছিল? তো রাগ হচ্ছে আমি জানি প্রহর, বাট আমি এখনও তোকে কিছুরই ব্যাখ্যা দিতে পারবো না। শুধু এটা জেনে রাখ, গত 6 মাসে আমি কয়েকশো ভেনেল স্পেশালিস্টের সাথে কথা বলে ফেলেছি। যে পয়জনটা প্রাপ্তিকে দেওয়া হয়েছে সেটা ওর অর্গানগুলো পুরোপুরি নষ্ট করতে যেন না পারে, তার জন্য নিজের সাথে যতটুকু সম্ভব করে ফেলেছি। গত 6 মাসে প্রায় 10-12 আউন্স ব্লাড প্রাপ্তির বডিতে দিয়েছি। পয়জনটা এতই ইফেক্টিভ যে আমার সব চেষ্টায় বিফলে গেছে বলতে গেলে। প্রাপ্তির শরীরটা আগের চেয়ে ভালো আছে ঠিকই, কিন্তু যে কোনো মুহূর্তেও যদি এক বেলাও ওষুধ মিস করে তাহলে কি হতে পারে তুই কল্পনা করতে পারবি না প্রহর। হোয়াট? তো আজকে কিসের অপারেশন করছিস? লাস্ট একটা অপশন আছে, সেটাই ট্রাই করছি। অপারেশনটা রিস্কি, জানি না সাকসেসফুল হবে কি না। ওর বডি সেলে পয়জনটা মিক্স হয়ে গেছে, বারবার ব্লাড দিয়েও কাজ হচ্ছে না। বডি সেল থেকে পয়জন আবার ব্লাডে গিয়ে মিশছে। আমরা আজ যেটা করব সেটা হলো, আজকে আমরা প্রাপ্তির বডির সব ব্লাড বের করে নিব একদিক দিয়ে, অন্য দিক দিয়ে নতুন ব্লাড পুশ করব। হ্যাভ ইউ গন ম্যাড নীরব?
সব ব্লাড বের করে নিবি মানে কি? একসাথে সব ব্লাড বের করে নিলি, তারপর এত ব্লাড একসাথে জোগাড় করবি কি করে? সব জোগাড় করা হয়ে গেছে প্রহর। এক্সট্রা 2 আউন্স ব্লাডেরও ব্যবস্থা করা আছে। জাস্ট কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হবে। তুই আয় আমার সাথে। প্রাপ্তি জানে এসব যে করছিস ওর সাথে? ও সব জানে প্রহর, তুই আয়। নীরবের কথায় রীতিমতো মাথা ঘুরছে প্রহরের। নীরবের সাথে প্রাপ্তির কেবিনে গিয়ে প্রাপ্তিকে দেখে কয়েক সেকেন্ডের জন্য চিনতেই পারল না প্রহর। এতটা পরিবর্তন হয়েছে মেয়েটার। শুকিয়ে অর্ধেক হয়ে গেছে প্রাপ্তি। চোখ মুখ শুকিয়ে গেছে যেমন, তেমনি আগের সেই হাসিটাও লেগেনি মেয়েটার ঠোঁটের কোণে। কয়টা মাসেই যেন পুরোপুরি বদলে গেছে প্রাপ্তি। প্রাপ্তির সাথে দেখা হলে কষিয়ে চর মারার পণটা নিমিষেই ভুলে গেছে প্রহর। মারা তো দূর, মেয়েটাকে ফিরে পেয়ে বুকে চাপটে ধরার সাহসটাও পেল না প্রহর। মনে হলো হাতটা ছুঁয়ে দিলেও মেয়েটা ব্যথা পাবে। প্রাপ্তি চোখ বুজে শুয়েছিল এতক্ষণ। নীরবের ডাক শুনে চোখ মেলে তাকাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা প্রহরের থেকে চোখ পড়তে একটা ম্লান হাসি ফুটে উঠল প্রাপ্তির ঠোঁটের কোণে। হয়তো জীবনের শেষ সীমায় দাঁড়িয়ে প্রিয় মানুষটাকে শেষ দেখায় পরাজিত সৈনিকের বিজয়ী হাসি এটা। জীবন যে কতটা রং বদলায় সেটা ভেবেই হয়তো হাসিটা ধীরে ধীরে মুছে যাচ্ছে প্রাপ্তির ঠোঁটের কোণ থেকে। যে মানুষটাকে ছেড়ে প্রাপ্তির এক মুহূর্তও চলতো না, এখন সেই মানুষটাকে কাছে ডাকতেও কেমন একটা অস্বস্তি কাজ করছে প্রাপ্তির মনে। আজ হয়তো তার উপরে অন্য কারো অধিকার হয়ে গেছে বলে। তবুও তো সে আসবে বলে এতগুলো দিন অপেক্ষার প্রহর গুনেছে মেয়েটা। অধিকার নেই জেনেও অধীর হয়ে অপেক্ষা করেছে। কিসের অপেক্ষা হয়তো প্রাপ্তি নিজেও জানে না। অন্যদিকে কাঁদতে কাঁদতে রাতে কখন ঘুমিয়ে পড়েছে তিথি নিজেও জানে না। প্রহর আসবে না জেনেও বেশ অনেক রাত পর্যন্তই বারান্দার ফ্লোরে বসে অপেক্ষায় ছিল তিথি। বারান্দার ফ্লোরে একসময় ক্লান্ত শরীরটা এলিয়ে কখন ঘুমিয়ে পড়েছিল তিথি নিজেও জানে না। তিথির ঘুমটা ছুটে গেলে কেউ শক্ত করে ওকে বুকে জড়িয়ে ধরায়। ঘুমের ঘোরে মানুষটার বুকের কাছে সরে আসতে গিয়েই গালে আলতো স্পর্শ অনুভব করায় চমকে ঘুম মাখা চোখ জোড়া মেলে তাকালো তিথি। ঘুমের মাঝেও প্রহর রাতে আসবে না কথাটা মাথায় আসতেই লোকটার কাছ থেকে ছিটকে সরে আসার চেষ্টা করতেই লোকটা কোমর জড়িয়ে ধরাটা টের পেল তিথি। লোকটা যে প্রহর ছাড়া আর কেউ নয় সেটা বুঝতেও বাকি রইল না তিথির। কিন্তু প্রহর এখন ওর পাশে কি করে সেটাই বুঝতে পারছে না তিথি। আদৌ প্রহর এসেছে নাকি ও স্বপ্নে দেখছে সেটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে এবার তিথির মনে। ঘুমের রেস্টুকু কাটিয়ে মুখ তুলে প্রহরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো তিথি। আবছা আলোয় যতটুকু বুঝতে পারলো সেইটা অনুভব করে তিথি কিছুটা ভয় পেয়ে চুপসে গেল। প্রহর ফিরেছে এবং ওরা দুজনেই এই মুহূর্তে ওদের বেডরুমে আছে। প্রহর কেন ফিরে এসেছে সেটার চেয়েও সাংঘাতিক ভয়ের ব্যাপার হলো প্রহর এখন জেগে আছে। তিথির ভয়ে চুপসে যাওয়াটা প্রহর টের পেয়ে তিথির এলোমেলো হয়ে বেরিয়ে আসা চুলগুলো কানের পেছনে গুছে দিয়ে তিথির গালে আলতো করে আঙুল ছুঁয়ে দিল। আমি আসবো না ভেবে যা ইচ্ছে করার ছাড় পেয়ে গেছো ভেবেছো নাকি? তোমার সাহস হয় কি করে এত ঠান্ডার মধ্যে বারান্দার ফ্লোরে গিয়ে বসে থাকার? না ঘুমিয়ে অসুস্থ হওয়ার শখ হয়েছে তোমার? আশ্চর্য, আমি না এলে সারাটা রাত এইভাবে ফ্লোরে ঘুমিয়ে কাটিয়ে দিতে তুমি, রাইট? আমার ঘুম আসছিল না তাই। তাই কি ঘুম আসছিল না বলে ফ্লোরে গিয়ে বসে থাকতে হবে আপনাকে? আর কখনো যদি এই কাজটা করতে দেখেছি তো তিথি, তবে তোমার একদিনকে আমার একদিন, কথাটা মাথায় রেখো তুমি। আপনি চলে এলেন যে? প্রাপ্তি আপু কেমন আছে? উনি হসপিটালে কি করে? এতদিন কোথায় ছিল উনি? প্রাপ্তিকে কেউ মারার চেষ্টা করছিল হসপিটালে, তাই নীরব ওকে নিয়ে গেছিল, কাউকে জানায়নি। আজ অপারেশন ছিল একটা, শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ভেবেছিলাম হয়তো আজ ফিরতে পারবো না। নীরব বলল 12 ঘন্টার আগে প্রাপ্তির সেন্স আসবে না। আমি থেকেও কোনো লাভ হবে না। ও আবার কি হলো? এবার তুমি বলো তোমার প্রবলেমটা কি? আমার কিসের প্রবলেম শুনুন না। আপুর সাথে কথা হয়েছিল আপনার? উনি কেমন আছে? কি হয়েছিল ওনার? কথা হয়েছিল, ওর শরীরের অবস্থা ভীষণ খারাপ। সেই অবস্থাতেও মেয়েটা জানতে চেয়েছিল আমি কেমন আছি। কেমন পাগল মেয়ে ভাবো তো। আমিও বলেছি আমি মোটেও ভালো নেই। একজন ভদ্র মহিলা আমাকে কিছুতেই ভালো থাকতে দিচ্ছেন না। দুদিন পর পর তিনি ভাবনার দুনিয়ায় হারিয়ে যান আর আমাকে রাগিয়ে মজা পান। কেমন করে ভালো থাকি বলো? প্রহর এবারে তিথির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তিথিকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। জানো, ভেবেছিলাম কথাগুলো প্রাপ্তিকে বলতে পারবো না আর কখনো। ভেবেছিলাম ওর চোখে চোখ রেখে কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠবে আমার। একবারও কেঁপে ওঠেনি জানো। প্রাপ্তির মুখোমুখি বসে বলেছি আমি, একটা পাগলি মেয়ে আমার কতটা জুড়ে আছে সে কথাটা বলেছি ওকে। মেয়েটা কেমন করে আমার সমস্ত হৃদয় জুড়ে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে সেটাও বলেছি। সেই পাগলি মেয়েটাকে ছাড়া আমার একটা সেকেন্ড একটা মুহূর্ত চলে না সেটাও বলেছি। প্রাপ্তি ঠিক বুঝেছে জানো। আমি আমার ভালোবাসার কথাটা ওকে বলতে পেরেছি আর প্রাপ্তি সেটা বুঝেছে। কথাগুলো বলতে গিয়ে প্রহরের গলায় এবারে কেঁপে উঠল, হয়তো কিছুটা আনন্দে। মানুষটার বুকের আলতো শিহরণ তিথির শরীরটাও কাঁপিয়ে দিচ্ছে, আর সেই সাথে টপ টপ করে অসময়ে বৃষ্টি নেমেছে তিথির চোখ বেয়ে। প্রহর অবশ্য টের পেল না।
পাশাপাশি একে অন্যের সাথে মিশে থেকেও টের পেল না পাশের মানুষটার মনে কি চলছে। এই আড়ালটা কোন নতুন ঝড় ডেকে আনবে ওদের জীবনে কে জানে। সকালে ঘুমাতে বেশ দেরি হয়ে গেল তিথির। ঘড়িতে অলরেডি 8টা সাড়ে 8টা বাজে দেখে হুড়মুড় করে উঠে বসলো তিথি। পাশ ফিরে প্রহরকে না দেখে তিথির মুখটা অজান্তেই শুকিয়ে গেল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রহর আবার প্রাপ্তির কাছেই ছুটে গেছে কিনা কথাটা ভেবে তিথির চোখ বেয়ে 2 ফোঁটা কান্নার বিন্দু গড়িয়ে পড়ল। কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে নিচে চোখ মুখ মুছে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো তিথি। মাথার মধ্যে প্রহরের প্রাপ্তিকে বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে তিথির। আঁচলা ভর্তি করে পানি নিয়ে নিজের চোখে মুখে ছিটিয়ে আয়নায় নিজের প্রতিকৃতি দিকে তাকালো তিথি। চোখ মুখ বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো আড়ালে কান্নার বিন্দুগুলোর মিলিয়ে যাওয়া দেখতে অদ্ভুত লাগছে তিথির। কেন জানি কোনো তারাই অনুভব করছে না আজ তিথি। কেমন একটা নিষ্প্রভতা এসে ভর করেছে তিথিকে আজ। অন্যদিকে প্রহরের ঘুম ভেঙেছে মোবাইলে অ্যালার্মের শব্দে। ঘুমের ঘোরে বেডসাইডে টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের স্ক্রিনে মিটিং লেখাটা চোখে পড়তেই প্রহরের চোখের ঘুমটা কেটে গেল। উঠে বসার চেষ্টা করতেই বুকের উপর ভারী কিছু অনুভব করায় ঘুমন্ত তিথির দিকে চোখ পড়তেই হেসে তিথির কপালের ঠোঁট ছুঁয়ে দিয়ে তিথিকে বিছানায় শুয়ে দিয়ে উঠে গেল প্রহর। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে আরেকবার তিথির কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রহর। একটা আর্জেন্ট প্রেজেন্টেশনে আছে ফরেন ক্লায়েন্টের সাথে প্রহরের। আর তিথিও যে অনেক রাত পর্যন্ত জেগেছে সেটা প্রহর বেশ ভালোই জানে, তাই আর তিথিকে না জাগিয়েই চলে গেছে। মিটিং শেষ করতে বেলা গড়িয়ে দুপুর হলো প্রহরের। রাতে 2-2.5 ঘন্টা ঘুমের পরে এত লম্বা একটা মিটিং শেষ করে প্রচন্ড টায়ার্ড বেচারা। প্রাপ্তিকে দেখতে হসপিটালেও যেতে হবে। প্রাপ্তির কথাটা মাথায় আসতেই ফারহানের মুখটাই প্রথমে মনে পড়ল প্রহরের। 6টা মাসে প্রহর যতটা অপেক্ষায় ছিল প্রাপ্তির, ফারহানও কি তার বোনের জন্য ততটাই অপেক্ষা করেনি? প্রাপ্তির ফিরে আসার খবর আর কেউ জানুক না জানুক, ফারহানের জানার অধিকার অবশ্যই আছে। কথাটা মাথায় আসতেই প্রহর ফারহানের নাম্বারে কল করল। কয়েকবার কল হয়ে কেটে গেল। প্রহর এবারে ফারহানের পিএ নাম্বারে কল করল। একবার রিং হওয়ার সাথে সাথেই অপর প্রান্ত থেকে হ্যালো শব্দটা ভেসে এলো। ফারহান সাহেবকে ফোনটা দাও আজিজ, বলবে প্রহর চৌধুরী লাইনে আছে। ফারহান স্যার তো মিটিংয়ে আছে স্যার, ওনাকে ডিস্টার্ব করতে বারণ করেছেন। ডু হোয়াট আই সেড, ইটস আর্জেন্ট। সরি স্যার, আমি এখনই স্যারের কেবিনে যাচ্ছি, আপনি 2 মিনিট ওয়েট করেন। ফারহানের পিএ কলটা না কেটেই ফারহানের কেবিনে নক করে কেবিনের ভেতরে ঢুকে ফারহানের সাথে কেউ একজন কথা বলছিল সেই মুহূর্তে। মোবাইলের অপর প্রান্ত থেকে প্রহর কারো একটা কণ্ঠস্বর শুনতে পেল। তোমাকে আগেই বলেছিলাম যত শীঘ্রই সম্ভব নিজের কাজটা কমপ্লিট করো। তুমি যত দেরি করবে ততই আমাদের কাজটা কঠিন হয়ে যাবে। হে মিস্টার, তুমি কেবিনে কি করছো? ফারহান, তোমার স্টাফদেরকে কি তুমি মাথায় তুলে রেখেছো? ইম্পর্ট্যান্ট একটা মিটিং এর মাঝে কেবিনে চলে এসছে, এসবের মানে কি ফারহান? সরি স্যার, পোর স্যার লাইনে আছেন, আর্জেন্ট কোনো কাজ আছে ওনার। সরি স্যার। মোবাইলের অপর প্রান্ত থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনে প্রহর চুপ করে ভাবছিল। কণ্ঠটা কার মনে করতে পারছে না, কিন্তু ভীষণ পরিচিত কারো গলা। খুব কাছ থেকে শুনেছে প্রহর ওই গলার আওয়াজ, কিন্তু কার, কোথায় শুনেছে, আর কি নিয়েই বা ওরা কথা বলছে? এত ইম্পর্টেন্ট কি এমন কথা বলছে যাতে ফারহানের পিয়ে ছেলে টাওয়ালো করলো না? কথাগুলো ভাবার ফাঁকে এবারে ফারহানের গলাটা কানে এসে বাঁচলো প্রহরের। হ্যালো প্রহর, বলো। সরি, আসলে আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, তাই বেশিক্ষণ সময় দিতে পারছি না। তোমার আর্জেন্ট কিছু কথা থাকলে বলে ফেলো। ফারহান ভাই, প্রাপ্তির ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল। প্রাপ্তি? তুমি প্রাপ্তির খোঁজ পেয়েছো? ও কি তোমার কাছে আছে? প্লিজ প্রহর, স্পিক আপ। ফারহানের ব্যস্ত কণ্ঠস্বরটার সাথে অপর প্রান্ত থেকে আরেকটা শব্দ ভেসে এলো প্রহরের কানে। কারো তাড়াহুড়ো করে চেয়ার ছেড়ে ওঠার শব্দ। শব্দটা ফারহানের নয়, সেটা বুঝতেও সমস্যা হলো না প্রহরের। কেন কে জানে প্রাপ্তির ফিরে আসার খবরটা বলতে গিয়ে কেন প্রহরের হঠাৎ ইতস্তত বোধ হলো। ফারহানের সাথে অচেনা সন্দেহভাজন কেউ আছে বলে, যাকে না দেখলেও প্রহরের কেমন জানি চির চেনা মনে হচ্ছে, নাকি তার কণ্ঠস্বরটা প্রহরের ব্রেন ডিটেক্ট করতে পারছে না বলে এত দ্বিধা কাজ করছে প্রহরের মনে। আরো দেরি হয়ে যাওয়ার আগে প্রহর স্বেচ্ছায় প্রাপ্তির ফিরে আসার কথাটা চেপে গেল। প্রাপ্তি ফিরে আসলে এখন কি আর আমার কাছে আসবে ফারহান ভাই? আমি আপনাকে কল করেছি প্রাপ্তির আশ্রমে ডোনেট করার ব্যাপারটা নিয়ে কথা বলতে। অনেক দিন তো হলো, ব্যাংকের সাথে প্রাপ্তির আশ্রমের অ্যাকাউন্টে ডোনেশনটা ট্রান্সফার করার লিগ্যাল ইস্যু নিয়ে কথা বলবেন বলেছিলেন আপনি। লুক মিস্টার প্রহর, ব্যাংক তোমার আমার কথায় কাজ করে না। আমাদের প্রুফ চাই যে প্রাপ্তি নিজেই এত বড় একটা অ্যামাউন্ট ডোনেট করেছে। ওর নিজের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে, সেটা আমিও জানি, বাট সেই ব্যালেন্স উইথড্রল করার রাইট আমারও নেই, এবং এ ব্যাপারে ব্যাংক আমার কথাও শুনতে নারাজ। বাট আপনি তো জানেন প্রাপ্তি নিজের একটা এনজিও করেছে, আর এনজিও থেকে, এবং সেই এনজিওর একমাত্র সদস্য প্রাপ্তি নিজেই। এনজিওর কোনো অর্গানাইজেশন ব্যাকগ্রাউন্ড নেই যা ব্যাংকে সাবমিট করতে পারি আমরা।
ড্যাম। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। প্রথম যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি। আমি জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, জানতাম যদি পাখি দিয়া যাবা ফাঁকি, দেখতাম না আর তোরই মায়ামু, আমারে কান্দায়া পাও কি সুখ। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কি সুখ। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাখি, কার পোষা পাখি, কাজল বড় নাখি, রক্ত জবার মতন তোমার মুখ, আমারে কান্দায়া পাও কি সুখ। আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাও কি সুখ।